শুরু করে যে নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘটনা বলার আগে একটু বলে দিই যে যারা ঘটনা দেখছেন তারা একটু কমেন্ট করবেন যে তারা কোথা থেকে ঘটনা দেখছেন এবং তাদের ঘটনা শুনে কেমন লাগছে, ভালো না বাজে, ঠিক আছে? একটু কমেন্ট করে আমাকে জানাবেন এবং প্লিজ ঘটনাগুলো একটু ভিডিওগুলো একটু লাইক করে দেবেন এবং যাদের সাবস্ক্রাইব করা নেই তারা একটু করে দেবেন। আমি একটু বেশি মোটিভেশন পাই এবং ভালো ভালো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, ঘটনায় চলে আসি। আজকে আমাকে যে ঘটনা লিখে পাঠিয়েছে, ঠিক আছে, সে কলকাতারই বাসিন্দা। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা, আমার বাড়ি কলকাতায়, ঠিক আছে। তো যে ঘটনা আমি আজকে লিখে পাঠালাম সেটা আমার মাসির সাথে ঘটে আছে, মাসির সঙ্গে নয়, মাসি যেখানে থাকতো আর কি সেখানে ঘটে গেছে, কিন্তু মাসি সেই ঘটনার সাথে জড়িত আর কি, এবং মাসি মেশো দুজনেই। তো প্রথমে বলে রাখি যে মাসির নাম হচ্ছে সুমনা এবং আমার মেশোর নাম হচ্ছে বিজয়, ঠিক আছে। তো বিজয় আমার মেশো, তিনি সরকারি চাকরি করে, তো তাকে মাঝে মধ্যে এখানে সেখানে বদলি হতে হয়, ট্রান্সফার হতে হয়। তো এক সময় তার ট্রান্সফার হয়েছিল নৈহাটিতে, ঠিক আছে, নৈহাটি থেকে একটু ভেতরের দিকে। তো সেখানে সে ট্রান্সফার হওয়ার পরে তারা যে বাড়িটা পেয়েছিল আর কি, সেই বাড়িটাতেই একটা এই ঘটনা পুরো ঘটেছে। তো মাসি আমাকে যেরকমভাবে বলেছে আর কি, আমি ঠিক সেরকমভাবেই বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমার হাজব্যান্ডের যখন নৈহাটিতে বদলি হয়, আমরা যে বাড়িটা পেয়েছিলাম, ঠিক আছে, সে কোম্পানি থেকে কোনো বাড়িঘর দেওয়া হয়নি আমাদেরকে, আমরা নিজেদেরকে আমাদের খুঁজতে হয়েছিল আর কি। এবার যে বাড়িটা আমরা পেয়েছিলাম সেটা কেমন বলবো, একটা ওই আশ্রম যেরকম হয় ঠিক সেরকম টাইপের একটা আশ্রম, হ্যাঁ, 3 তলা। এবার একতলা, প্রত্যেকটা তলায় 4-5টা করে ঘর, ঠিক আছে। এবার আমাদের ছিল হচ্ছে ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ, এবার আমাদের যে ফ্ল্যাটটা ছিল আর কি, একদম উল্টো দিকে যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটে থাকতো 3জন, বাবা মা এবং ছেলে। এবার ছেলেটা যে ছিল ও একটু অ্যাবনর্মাল টাইপের ছিল। অ্যাবনর্মাল মানে কি, হাঁটাচলা করতে পারতো না একদমই, ঠিক আছে। এবং তার কথা যে বলতো, কথাগুলো সবসময় জড়িয়ে যেত, পরিষ্কারভাবে কিচ্ছু বোঝা যেত না, 2-3বার না শুনলে বোঝা যেত না একদমই, ঠিক আছে। ছেলের নাম ছিল হচ্ছে দীপ এবং তার যে মা তার নাম ছিল সুনিতা এবং তার বাবার নাম ছিল শঙ্কর। এবার এই যে শঙ্কর, এ কিন্তু একদম কি বলবো, জঘন্য টাইপের একটা লোক, হ্যাঁ, যে কিনা তার ছেলেকে ছেলে বলে মানেই না। সে সবসময় তার স্ত্রীকে খোঁটা মারে এই বলে যে তুমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছো, হ্যাঁ, যে কোনো কাজের নয়, ঠিক আছে, যে আমাকে আমার মান সম্মান হানি করে, যাকে আমি নিজের ছেলে পরিচয় দিতে পারি না, এরকম একটা ছেলেকে তুমি জন্ম দিয়েছো, এরকম করে সবসময় তাকে বলে। এবার এটা আমরা প্রথমেই বুঝতে পারিনি, আমরা প্রায় 2-3 সপ্তাহ পরে আমরা ধীরে ধীরে এই জিনিসগুলোকে আমরা বুঝতে পেরেছিলাম যে ওই শঙ্কর বলে যে লোকটা, সে তার ছেলেকে একদমই সহ্য করতে পারে না, ঠিক আছে। এবার তার যে ওয়াইফ সুনিতা দিদি, সেও কিন্তু তার সাথে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা সবসময় লেগে থাকতো বিভিন্ন কারণে, ঠিক আছে। এবার সুনিতাদির সাথে আমাদের দুজনেরই খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো, আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো, এবং আমারও দীপকে খুব ভালো লাগতো, কারণ ওর মধ্যে একটা বাচ্চা বাচ্চা যে ভাব ছিল, একটা সরলতা ছিল, সেই জিনিসটা আমাদের দুজনকেই খুব আকৃষ্ট করতো, কারণ আমাদের দুজনের কোনো ছেলে মেয়ে নেই, ঠিক আছে। তো আমরা দুজনেই কিন্তু দীপকে ভীষণই ভালোবাসতাম, নিজের ছেলের মতনই দেখতাম। ওর বয়স খুব জোর, ওই সময় যে সময় ঘটনা বলছি সেই সময় খুব জোর হলে 13 কি 14 হবে, ঠিক আছে। এবার সবসময় আমরা দেখতাম ওই যে শঙ্কর বলে লোকটা, একই তো সে বাইরে থাকতো না, সকালবেলা সে কোনো রকমে খেয়ে ঘর থেকে বেরিয়ে যেত নিজের কাজে, তার একটা ব্যবসা ছিল, সেখানে সে চলে যেত। সারাদিন পরে যখন একদম রাতেরবেলা বাড়ি ফিরতো, তখন তার ওয়াইফের সাথে ঝামেলা অশান্তি করতো, ছেলেকে খোঁটা মারতো এবং ঘুমিয়ে পড়তো। এবং এও শুনেছি আমরা যে তার নাকি একটা বাইরে অন্য একজনের সাথে অ্যাফেয়ার রয়েছে, হ্যাঁ, সে নাকি তার সাথেই বেশি সময় দেয়, হ্যাঁ, এটা হচ্ছে কারণ বাড়িতে না আসা।
এবার এই ছেলের মানে দ্বীপের যে ওষুধপত্রের খরচা বা বাড়িতে বিভিন্ন রকমের যে খরচা রয়েছে সেগুলোর জন্যও কিন্তু শঙ্কর কোনোভাবেই খুব একটা টাকা দিত না। ঠিক আছে, যতটা না দিলেই নয় ততটাই দিত, ব্যাস, তার থেকে বেশি দিত না। এবার সেজন্য ওই সুনিতাদি নিজের সংসার চালানোর জন্য, নিজের হাত খরচ চালানোর জন্য একটা জায়গায় চাকরি করতো, একটা শপিং মলে চাকরি করতো আর কি। একদিন কি হয়, ওই যে দ্বীপ, ও কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা আমাদের বাড়িতেই থাকতো, কারণ ওর মা যখন চলে যেত সুনিতাদি, তখন দ্বীপকে আমাদের বাড়িতেই রেখে যেত, কারণ ও তো আর একা থাকতে পারবে না। তো সেজন্য ও প্রত্যেকদিন আমাদের বাড়িতেই থাকতো। এবং ও দ্বীপও কিন্তু আমাদের সাথে বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছিল। ও আমাকে ভীষণই ভালোবাসতো, আমার হাজবেন্ডকেও ভীষণ ভালোবাসতো, আমাদের দুজনকে মাসি মেশো বলে ডাকতো সবসময়। ঠিক আছে, তো একদিনকে কি হয়, আমি দুপুরবেলা একটু শুয়ে রয়েছি, ঠিক আছে, এবার আমার মনে হয় কেমন যেন একটা শব্দ হলো ঘরের দরজা দিয়ে। এবার আমি যে একটা ঘরে শুতাম এবং দ্বীপ অন্য একটা ঘরে শুতো, ঠিক আছে, দুপুরবেলা। এবার আমি ডাইনিং রুমে এসে দেখছি যে দরজাটা খোলা। আমি বুঝতে পারলাম যে দরজা কে খুললো। আমি কি দরজাটা দিয়ে এলাম। দিয়ে আসার পরে আমি যখন একটু আমি যে বেডরুমে থাকি আর কি, সেই রুমে একটা অ্যাটাচ ব্যালকানি আছে। সে ব্যালকানি দিয়ে দেখলেই কিন্তু সামনের যে ভিউ, মানে যে রাস্তার যে ভিউটা, সে ভিউটা দেখা যায়। এবার বাড়িটার বর্ণনা দিলে এরকম বলতে হয় যে রাস্তার ওপরেই একদম আমাদের যে ফ্ল্যাট সেটা। এবার একটা কালো রঙের গেট, সেই গেট দিয়ে ঢুকলেই 10-12 পা হাঁটলে 10-12 পা একটা মতো একটা জায়গা রয়েছে যেটা উঠোন বলে, এবং সেই উঠোন হাঁটলেই কিন্তু আমাদের যে বাড়ি, সেই বাড়ি ফ্ল্যাটের গেট আর কি, মেন এন্ট্রান্স। এবার আমি সেই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি, হ্যাঁ, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। হঠাৎ করে আমি যেটা দেখলাম সেটা দেখছি যে সুনিতাদি দরজা খুলে, মানে ওই যে রাস্তার যে গেটটা, সেই গেটটা খুলে ভেতরে ঢুকলো এবং ঢুকে ভেতর দিকে এগিয়ে আসছে। আমি ওপর থেকে হাঁক মারলাম যে কি গো, আজকে তো তাড়াতাড়ি, কিছু শরীর খারাপ হয়েছে নাকি? তখন সে ওপর দিকে তাকিয়ে আমাকে বলে যে একটু নিচে এসো, কথা আছে। বললাম কেন, কি হয়েছে, তুমি উপরে আসো। বলছে না না, তুমি নিচে আসো না। আমি গেলাম নিচে। যাওয়ার পরে সে আমার হাতটাকে ধরে একটা সাইডে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম তার হাতটা অসম্ভব ঠান্ডা, মানে এরকম ঠান্ডা হাত কারো, মানে একটা মানুষের তো হয় না, আমি জানি না। ঠিক আছে, তো সে আমাকে বলছে হঠাৎ করে যে আমি আমার অবর্তমানে, তুমি আমার ছেলেটাকে দেখো, তুমি তো জানো ওর বাবা কিরকম, আমার দ্বীপের বাবা কিরকম, ওকে একদমই সহ্য করতে পারে না। এবার আমি জানি আগামী দিনেও, আমার অবর্তমানেও ও কিন্তু আমার ছেলেটাকে দেখবে না। আমার তোমার ওপর সেই ভরসা রয়েছে। আমি সেই জন্যই তোমাকে বলছি যে আমার ছেলেটাকে একটু দেখো, যেন ওর কোনো রকম কোনো অসুবিধা না হয়, ওর যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। একটু দেখো আমার ছেলেটাকে। আমি তখন বললাম আমি দেখবো কেন, তুমি তো আছো দেখার জন্য। তখন সে বলছে না গো, আমি আর নেই। আমি বলছি তুমি আর নেই মানে? তখন সে বলছে যে হ্যাঁ, সত্যি বললাম, আমি আর নেই, তুমি আমার ছেলেটাকে একটু দেখো, এইটুকুনি আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, ওর যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। জানি তো ওর আমি ছাড়া কেউ ছিল না, আর এখন তুমি ছাড়াও কেউ নেই, ওর বাবাকে তো তুমি চেনোই। এই বলার পরে আমি তখন ওকে বললাম যে কী সব ভুলভাল বলছো, চলো ওপরে চলো। এই বলে যখন আমি ঘুরলাম, হ্যাঁ, তারপরে 2 সেকেন্ড কি 3 সেকেন্ডের জন্য আবার পেছনে ঘুরে বলতে যাব যে আজ তাড়াতাড়ি এলে কী করে, মানে শরীর খারাপ নাকি? দেখছি সেখানে কেউ নেই। খুব যে হলে 2 থেকে 3 সেকেন্ড হবে, আমি সামনে ঘুরে আবার পেছনে লাগিয়েছি, দেখছি কেউ নেই। কোনোদিনই একটা মানুষের পক্ষে ওই 10 থেকে 12 পা ওই যে ডিস্টেন্সটা কভার করে ওই ফ্ল্যাটের বাইরে গিয়ে দরজাটাকে বন্ধ করে করা সম্ভব নয়। ঠিক আছে, আমি দেখছি সেখানে কেউ নেই, রীতিমতো কেউ নেই। আমি এদিক ওদিক দেখলাম, কোথাও কেউ নেই। আমি 2 মিনিট সেখানে দাঁড়িয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে জিনিসটা কি হলো, আমি কি ভুল দেখছি। আমি রীতিমতো নিজের হাতে চিমটি অবধি কেটেছিলাম যে জিনিসটাকে মানে সিওরিটি দেওয়ার জন্যে। দেখলাম না, আমি ঠিকই দেখছিলাম, কেউ কোথাও নেই। আমি উপরে চলে এলাম। আসার পরে আমি আবার নিজের ঘরে চলে গেলাম।
প্রথমে একবার দীপকে দেখলাম যে দীপ ঘুমাচ্ছে। তারপর আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু সেদিনকে দুপুরবেলা আমার আর ঘুম হয়নি। বিকেল তখন 6:30 বাজে, আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলছে যে সুনিতাদি নাকি মারা গেছে। আমি শুনে আমার হাত থেকে আমার ফোন পড়ে যায়। আমি ভাবছি এটা কি করে সম্ভব। দুপুরবেলা সময় তখন 2টো কি 2:30 বাজে। সেই সময় সুনিতাদি এসেছিল, এসে আমাকে এতগুলো কথা বলে গেল সে মারা গেছে মানে। আমি বললাম কখন? সে বলছে সে যখন অফিস যায় 12টা 12:30টার দিকে, তখনই সে একটা পেছন থেকে একটা গাড়ি এসে তাকে মেরে দেয় এবং তার রাস্তাতেই ওখানে স্পটেড আর কি। আমি শুনে রীতিমতো হাওমাও করে কান্নাকাটি করছি এবং আমি বুঝতে পারছিলাম না যে আমি দীপকে কেমন করে বলবো যে তার মা নেই, বেঁচে নেই। আমি এইটুকুনি কথা আমি বুঝতে পারছিলাম না। এবার তার যে হাজবেন্ড, তাকে তো খবর দেওয়া হয়, কিন্তু সে একটা বারের জন্যেও তার ওয়াইফকে দেখতে আসেনি, তার মৃত ওয়াইফকে দেখতে আসেনি একবারের জন্যও। সৎকার করার কথা তো দূরের কথা, ঠিক আছে। তার যে দ্বীপের একটা মামা রয়েছে, তাকে ডাকা হয় এবং সে এসে তার দিদির সৎকার করে, ঠিক আছে। এরপরে আমার হাজবেন্ড যখন বাড়িতে আসে রাতের বেলায়, কোনোভাবে আমি আর আমার হাজবেন্ড দীপকে বলি যে তার মা আর বেঁচে নেই। কারণ দীপ অনবরত আমাকে জিজ্ঞেস করছে যে মা কোথায় গো মাসি, মা এত দেরি হচ্ছে, মা তো এত দেরি হয় না, মা তো দেরি করছে কেন আজকে, অনবরত জিজ্ঞেস করে যাচ্ছে। লাস্ট অবধি সময় তখন রাত্রির 10টা কি 10:30 বাজে, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে তাকে বলতে বাধ্য হই যে তার মা আর বেঁচে নেই। ও আমার কথা শুনে রীতিমতো হাসছে। ও আমাকে বলছে যে মাসি এরকম এইসব নিয়ে আর কি মেরো না, তুমি তো জানো মা ছাড়া আমার আর কেউ নেই, এইসব নিয়ে আর কি মেরো না মাসি, এইসব নিয়ে আর কি মারতে নেই। হ্যাঁ, রীতিমতো হাসছে, আমাকে এই কথাগুলো বলছে। যখন আমি তার সামনে কেঁদে ফেলি, ঠিক তখন ও আমাকে রেখে ধীরে ধীরে তার হাসির যে মুখটা ছিল সেটা কাচুমাচু মুখ হয়ে গেল এবং সে আমার হাত পা ধরে জড়িয়ে বলছে, তুমি সত্যি বললে মাসি, সত্যি কি আমার মা নেই? এই বলে সে কান্নায় ভেঙে পড়ে, মানে পাগলের মতো অঝরে কাঁদছে, অঝরে। তাকে থামানোর মতো ক্ষমতা আমার সেদিনকে ছিল না, ঠিক আছে। রীতিমতো পাগলের মতো কান্নাকাটি করছে। সেদিনকে রাতের বেলায় আর কি আমরা তিনজনের কেউ ঘুমাতে পারিনি। 2 দিন কাটতে না কাটতে দীপের বাবা শঙ্কর তার নতুন যে বউ, মানে যার সাথে তার অ্যাফেয়ার ছিল আর কি, তাকে বাড়িতে নিয়ে আসে এবং সে আসার পরে আমরা জানতে পারি তার যার সাথে, মানে যাকে সে নিয়ে এসছে বাড়িতে, যার সাথে তার অ্যাফেয়ার ছিল আর কি, সে একজন বিধবা মহিলা এবং তার একটা ছেলে রয়েছে যার বয়স দীপের থেকে 3-4 বছরের বড়, ঠিক আছে। তারা দুজন সেই বাড়িতে আসে এবং দীপকে তারা রীতিমতো হেনস্থা করতে শুরু করে। রীতিমতো তারা তো দীপকে খোঁটা দিতে শুরু করে সব সময়, পঙ্গু, প্যারালাইসিস, মানে তা বিভিন্ন রকম আজে বাজে কথা বলে সবসময় তাকে খোঁটা দিতে শুরু করে এবং না ওকে ঠিক করে খাবার দিত, না ও যে ঘরে থাকতো সে ঘরে সব সময় লাইট পাখা বন্ধ করে দিয়ে চলে যেত। ছেলেটা গরমে পড়ে থাকতো ঘরের মধ্যে, সব সময় কান্নাকাটি করতো, ঠিক আছে। আমি যখনই ওকে নিতে যেতাম সব সময় ও আমাকে দেখলেই কান্নায় ভেঙে পড়তো, আমাকে জড়িয়ে ধরতো, আমাকে সবসময় বলতো যে মাসি আমাকে তোমাদের ঘরে রাখো না, আমি এই ঘরে এই বাড়িতে আমি থাকতে পারছি না, আমাকে এরা কেউ ভালোবাসে না, আমাকে এরা খেতে দেয় না, আমাকে আমার ঘরেই পাখা বন্ধ করে দিয়ে চলে যায়, আমাকে এরা সবসময় পঙ্গু, প্যারালাইসিস এইসব বলে খোঁটা মারে। আর আমি তখন জিজ্ঞেস করলাম, যখন ওরা এই জিনিসগুলো করে তখন তোর বাবা কি করে? তখন সে বলে যে আমার বাবা আমাকে মারধর করে, আর যখন ওরা এই সমস্ত জিনিসগুলো করে তখন আমার বাবা রীতিমতো হাসে, আমার খিল্লি ওড়ায়, আমার মজা নেয়। আমি সেই দিনকেই ঠিক করে নিয়েছিলাম যে দীপকে আমি আমার সাথে রাখবো, আমার ফ্ল্যাটে রাখবো। তো তখনই আমি দীপকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসি এবং সেই থেকে দীপ আমাদের ফ্ল্যাটেই থাকতো আর কি,
ঠিক আছে। এবার যত দিন যেতে লাগলো, হ্যাঁ, দীপ কিন্তু ওরকম টাইপের একটা ছেলে হলো, মানে ঠিক করে কথা বলতে না পারলেও, হাঁটাচলা না করতে পারলেও ওর মধ্যে কিন্তু একটা জলি ভাব ছিল। হ্যাঁ, মানে সব সময় সবার সাথে কথা বলতো আর কি, বলতে না পারলেও চেষ্টা করতো এবং হাসি খুশি থাকতো, কিন্তু ওর মধ্যে কিন্তু সেই জলি ভাবটা সবসময় চলে যেত এবং আমাকে সব সময় জড়ি ধরে কাঁদতো আর বলতো যে মা আমাকে এরকমভাবে একা ছেড়ে চলে গেল মাসি, মা আমার জন্য একবারও আমার কথা ভাবলো না। আমি ওকে সবসময় সান্ত্বনা দিতাম, বলতাম যে কান্নাকাটি করিস না, যা হবার তা হয়েছে, তোর মা নেই তো কী হয়েছে, আমি তোর সাথে আছি, আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাকবি। এরকম অনেকভাবে অনেক রকমভাবে সান্ত্বনা দিতাম, কিন্তু কোনোভাবেই কিছুতে কাজ হতো না। ঠিক আছে, তো একদিনকে আমি দুপুরবেলা ওকে খাওয়াচ্ছি, ও তো নিজের হাতে খেতে পারতো না, আমি ওকে দুপুরবেলা খাওয়াচ্ছি, আমি দেখছি সে কিন্তু তার মুখটা একেবারেই কাচুমাচু, মানে একটা উদাস ভাব তার মধ্যে রয়েছে, কিন্তু হঠাৎ করে দেখলাম সে হাসতে শুরু করলো। এবং আমার পেছনের দিকে, মানে আমার দিকেই তাকিয়ে রয়েছে, কিন্তু তার চোখগুলো আমার পেছনের দিকে, মানে আমার পেছনে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে এরকমভাবে সে বোঝাতে চাইছে। এবং সে বলছে যে মা, মা তুমি তুমি এসছো মা, এরকম করে সে বলছে এবং সে হাসছে। আমি বললাম কী হয়েছে, তুই কী কী বলছিস? তখন সে আমাকে বলছে আমার পেছনে হাত দিয়ে ইশারা করে যে মা রয়েছে তোমার পেছনে। আমি বলছি মা? আমি যখন পেছনে করে তাকালাম, দেখলাম কোথাও কেউ নেই। আবার সে বলছে তুমি দেখতে পারছো না মাসি, তোমার পেছনে মা দাঁড়িয়ে রয়েছে। আমি মাকে দেখতে পারছি তো। এই বলে সে রীতিমতো হাসাহাসি শুরু করেছে এবং কিছুক্ষণ পরেই সে কিন্তু রীতিমতো চেল্লাতে শুরু করে যে মা যেও না আমাকে ছেড়ে, মা যেও না, কোথায় যাচ্ছ তুমি? এরকম করে সে রীতিমতো চেল্লাচ্ছে এবং কান্নাকাটি করা শুরু করেছে। আমি ওকে থামাই, এবং এটা ভাবতে শুরু করি ও কি ঠিক দেখলো নাকি ভুল কিছু দেখলো, আমি কিচ্ছু বুঝতে পারি না। তারপরে কি হয়, যত দিন যেতে লাগলো ও কিন্তু এই যে মাকে যে দেখতে পাওয়ার এই জিনিস ব্যাপারটা ওর মধ্যে কিন্তু আরো বেড়ে যেতে লাগলো। ও যখন তখন মা তুমি এসছো আবার আমাকে দেখা দিতে, এরকম করে সে বলতো। হ্যাঁ, আবার মাঝে মাঝে বলতো আমাকে ছেড়ে যেও না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, এরকম করে সে বলতো। আবার মাঝে মাঝে বলতো মাসি আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার জীবনে তোমার অভাব অনেকখানি, তুমি আমার কাছে ফিরে এসো মা, এরকম করে সে বলতো আর কান্নাকাটি করতো। আমি ওকে যত বোঝাতাম যে কাঁদিস না রে, ততই কিন্তু সে নিজের মধ্যে একটা গুমড়ে গুমড়ে মরে যেত আর কি, আর এরকম একটা ব্যাপার থাকতো। এই ঘটনার 2 সপ্তাহ পর থেকে একটা যেটা জিনিসটা আমাদের লক্ষ্য করলাম সেটা হচ্ছে দ্বীপের যে বাড়ি, যেখানে দ্বীপের বাবা এবং তার সৎ মা সৎ দাদা থাকে আর কি, সেখানে দিনকে দিন ঝামেলা বাড়তে লাগলো। ঠিক আছে, সেই ঝামেলার পরিমাণ এতটা শুরু হয়েছে যে রীতিমতো সেটা একটা, মানে কি বলবো, একটা বস্তি বাড়িতেও কিন্তু, মানে বস্তি এলাকায় তার থেকে কম ঝামেলা হতো। সারাক্ষণ ঘরের মধ্যে নোংরা গালিগালাজ, ঠিক আছে, জিনিসপত্র এদিক থেকে ওদিক হচ্ছে, চিৎকার চেঁচামেচি, মানে একটা বিভৎস একটা জিনিস হতো তাদের বাড়িতে। ঠিক আছে, এবং তার যে এই জিনিসগুলো কিন্তু প্রায় 1 মাস ধরে, 1 মাসেরও বেশি তার বাড়িতে এই জিনিসগুলো চলতো সব সময়। এবং দেখতাম সেটা হচ্ছে তার যে দ্বীপের যে বাবা, সে কিন্তু কাজে বাজে আর সেরকম যেত না। ঠিক আছে, সব সময় বাড়িতেই পড়ে থাকতো, হয়তো 3 দিন 4 দিন অন্তর অন্তর এক সময় বেরোতো, কাজে যেত নিজের দোকানে আর কি, আবার চলে আসতো কিছুক্ষণ পরে। এবার সারাদিন ঝগড়া লেগে থাকতো। এবং যখনই আমি ওর দ্বীপের ওই সৎমাকে দেখতাম আর কি, তখনই দেখতাম যে দ্বীপের সৎমা কিন্তু শাড়ি পরে রয়েছে এবং শাড়িগুলো প্রত্যেক কটা শাড়ি কিন্তু দ্বীপের মায়ের। কিন্তু যখন ওর দ্বীপের এই সৎমা যখন বাড়িতে এসেছিল, আমি দেখতাম যে ও কিন্তু সালোয়ার কামিজ পরতো, নাহলে নাইটি পরতো এবং চুলগুলো তার বিনুনি করা থাকতো। কিন্তু
আমি যখনই দেখতাম এই যখন এই ঝগড়া ঝামেলা হতো সেই সময় দেখতাম সে দীপের মায়ের শাড়ি পরে এবং দীপের মা যেমন খোপা করতো ঠিক সেরকমভাবে খোপা করে রাখতো এবং তার হাঁটা চলা সমস্ত কিন্তু কিন্তু দীপের মায়ের মতো। একবার যখন আমি প্রথমবার ওকে শাড়ি পরে দেখেছিলাম আর কি, ওই মহিলাকে, একবারের জন্য আমার মনে হয়েছিল ওটা দীপের মা। ঠিক আছে, তার হাঁটা চলা, তার চুলের যে খোপা করে রাখা এবং তার শাড়ি পরার ধরন সমস্ত কিছু দীপের মায়ের মতো। আমি তাকে পেছন থেকে ডাকতেও শুরু গেছিলাম, কিন্তু কিন্তু পরবর্তীকালে আমার মনে পড়ে যে না, এটা তো দীপের মা না, তো সেই মহিলা যাকে দীপের বাবা নিয়ে এসছে। তো এইবার আমি বুঝতে পারলাম যে দীপের বাবা কেন চিৎকার করতো এবং বলতো যে তুমি কেন সুনিতার শাড়িগুলো পরো, তুমি কেন শাড়িগুলো পরো এবং ওর মতো কেন চুল খোপা করে রাখো। ঠিক আছে, এবার পুরো ফ্ল্যাটে একজন মানুষ ছিল আর কি, যে কিনা ওই দীপের বাবার সাথে একটু ঘনিষ্ঠ, ওর সাথে একটু কথাবার্তা বলতো। ওই দীপের বাবা আর কি ওই লোকটাকে সমস্ত ঘটনা বলে। যখন ওই লোকটা জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনাদের বাড়িতে, সব সময় দেখি চেঁচামেচি, গালিগালাজ, অভব্য সব আচরণ, বিভিন্ন রকমের শব্দ হয়, কি হয়েছে আপনাদের বাড়িতে, তখন সেই দীপের বাবা ওই লোকটাকে বলে যে সে নাকি তার বাড়িতে আর থাকতে পারছে না, রীতিমতো সে থাকতে পারছে না। জিজ্ঞেস করে কেন, তখন সে বলছে সে যাকে নিয়ে এসছে তার দ্বিতীয় পক্ষের বউ, সে নাকি দীপের মানে মায়ের মতো দীপের মায়ের শাড়িগুলোকে পরে এবং মাথায় খোপা করে রাখে এবং তার হাঁটা চলা, শাড়ি পরার ধরন, মাথায় চুল বাঁধা এবং তার থেকেও বড় কথা রান্না করা, সমস্ত কিছু তার আগের পক্ষের বউয়ের মতো, মানে দীপের মায়ের মতো। এবং সে যখন কথা বলে, সে কথার যে গলার যে ভয়েস, সে ভয়েসটা অবধি দীপের মায়ের মতো। সে যখনই তাকে বলে যে এগুলো করতে না, তখনই সে চিৎকার করে ওঠে এবং বলে যে আমার শাড়ি আমি পরেছি, তোকে কেন আমি কৈফিয়ত দেব, এই বলে এবং চিৎকার চেঁচামেচি করে এবং গালাগালি দেওয়া শুরু করে। এবং তার যে ছেলে, তাকে তো বাবা বলে মানেই না এবং সব সময় তার এই টাকা পয়সা ওড়ায়। একদিনকে কি হয়, দীপের বাবা শুয়ে রয়েছে রাতের বেলা, স্বপ্ন দেখছে যে তার আগের পক্ষের স্ত্রী দীপের মা, সে তার স্বপ্নে এসছে এবং বলছে যে আমার ছেলেটাকে সহ্য করতে পারছিস না তাই না, আমি মারা যাওয়ার দুদিনের মধ্যে একটা নতুন মেয়েকে নিয়ে এলি বাড়িতে, আমার ছেলেটাকে তোরা এত কষ্ট দিচ্ছিস, আমি তোদের ছাড়বো না, তোদের প্রত্যেক কটাকে আমি ছাড়বো না, তোরা দেখে নিস। এবং তার মায়ের যে চেহারা, তার মায়ের মাথার একদিক দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, চুলগুলো উস্কো খুস্কো এবং চোখে কোনো রকম কোনো মনি নেই, পুরো সাদা চোখ আর পুরো সাদা ফ্যাকাশে হাত পা। এই রূপ দেখে কিন্তু দীপের বাবা একদম পুরো ঘুম থেকে থরফর করে উঠে বসে এবং দেখে যে তাদের যে বিছানায় তার নতুন বউ, নতুন বিয়ে করা যে বউ, সে বসে রয়েছে এবং বলছে যে স্বপ্ন নয় সত্যি। এই কথা বলার পরে সে যখন মাথা তুলে তাকিয়েছে, সে দেখছে তার নতুন যে বউ, তার বউয়ের মধ্যেই তার আগের বউয়ের সুনিতার পুরো প্রতিচ্ছবি, মুখের প্রতিচ্ছবি। এবং সে বলছে যে আমার ছেলেটাকে তোরা অনেক অত্যাচার করেছিস, আমি তোদের তিনজনের কাউকে ছাড়বো না, তিল তিল করে তিনজনকে আমি শেষ করব, দেখে নিস। এই বলার পরে কিন্তু দীপের বাবা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক আছে, সকালে যখন তার জ্ঞান ফিরে, সে দেখছে তার যে ছেলে, মানে নতুন ছেলে, হ্যাঁ, সে তাকে ডাকছে এবং সমস্ত কিছুই নর্মাল। এবং ওই ঘটনার পর থেকে, ওই রাতের পর থেকে সে কিন্তু দীপের যে নতুন সৎমা, তাকে
ভয় পেতে শুরু করে এবং সবসময় এটা ঘাবড়ে থাকতো। মানে এতদিন ধরে তার নতুন যে বউ যখন তার উপরে চিৎকার চেঁচামেচি করতো, সেও কিন্তু ঘুরে চিৎকার চেঁচামেচি করতো, ঠিক আছে। কিন্তু এখন সে পুরো জিনিসটা বুঝে গেছে যে এই যে শাড়ি পরা, ঠিক আছে, এই যে তার মতো রান্না করা, কথা বলার ধরন, হাঁটা চলার ভঙ্গি, সমস্ত কিন্তু কিছু যে আগের বউ সুমিতার মতো, এবং সেটা কেন হচ্ছে সেটা কিন্তু দীপের বাবা বুঝে গেছিল। সেই জন্য সে সবসময় একটা আতঙ্কে থাকতো, একটা ভয়ে ভয়ে থাকতো, ঠিক আছে। এবার এইসব ঘটনা আর কি দীপের বাবা ওই লোকটাকে বলে এবং ওই লোকটার থেকে আমার হাজবেন্ড জানতে পারে এবং আমিও জানতে পারি। এই দিনের পর থেকে আর কি দীপের বাবা প্রত্যেকের কাছ থেকে অনেক রকমভাবে সাহায্য চেয়েছে, কেউ কিন্তু তাকে সাহায্য করতে রাজি নয়, ঠিক আছে। কারণ প্রত্যেকে জানে যে তার বাবা একটা জঘন্য অসভ্য একটা লোক, যে নিজের ওয়াইফকে, প্রথম পক্ষের ওয়াইফকে তো রাখতেই পারেনি এবং ছেলেটাকেও একদম পুরো দুর্বিষহ করে তুলেছে, ঠিক আছে। ছেলেটার জীবন, কেউ তাকে সাহায্য করার জন্য প্রস্তুত নেই। তার জীবনে তার যে ব্যবসা ধীরে ধীরে ক্ষতির দিকে যেতে লাগলো এবং তার বাড়িতে যত ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে প্রত্যেক কটা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে এবং তাদের মধ্যে বাড়িতে সারাক্ষণ ঝামেলা লেগে রয়েছে, হয় ছেলের সাথে নালে এই বউয়ের সাথে সারাক্ষণ ঝামেলা লেগে রয়েছে। মানে তার মনে হতো সে তার বাড়িতে এক এক দণ্ড শান্তিতে থাকতে পারছে না, এরকম একটা তার মনে হতো আর কি। একদিনকে কি হয়, ওই দীপ আমাকে বলে যে মাসি, তোমাকে একটা আবদার করবো, তুমি রাখবে? আমি বললাম হ্যাঁ বল, কি আবদার? তখন সে বলছে যে আমাকে একটু পাঁঠার মাংস করে খাওয়াবে, আমার খুব খেতে ইচ্ছা করছে। আমি তখন তাকে বলি যে হ্যাঁ, কেন খাবো না, এই রোববারকেই আমি তোর মিশুকে বলবো মাংস নিয়ে আসতে, আমরা তিনজনে জমিয়ে পাঁঠার মাংস খাবো রোববার দুপুরবেলা। সেদিনকে ছিল হচ্ছে বুধবার, ঠিক আছে। সেদিনকে দুপুরবেলা আর কি ও আমাকে এই ঘটনা মানে এই কথাটা বলছিল আর কি, যখন আমি তোকে খাওয়াচ্ছিলাম দুপুরবেলা। বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় এরকম সময় আমি বাথরুম থেকে বেরিয়েছে, ঠিক আছে, লাইটটা নিভিয়েছি, হঠাৎ করে আমি শুনতে পেলাম একটা চেনা পরিচিতি গলা, ঠিক আছে, যে কিনা আমাকে পেছন দিক থেকে ডাকছে, বলছে যে সুমনা, শোনো না, কথা আছে কিছু। আমি পেছনে তাকাতে যাব, ঠিক সেই সময় আবার একটা কথা ভেসে এলো, না না পেছন ঘোরো না, তুমি আমাকে দেখলে সহ্য করতে পারবে না, ভয় পেয়ে যাবে, তুমি যেমন করে দাঁড়িয়ে আছো অমনি করে দাঁড়াও, আমার তোমায় কিছু বলার রয়েছে। আমি বুঝতেই পারলাম সেটা কেউ নয়, সেটা সুনিতা দি, দীপের মা। বললাম হ্যাঁ দিদি বলো। সে বলছে যে তুমি আর বিজয়দা আমার ছেলের জন্য যা যা করছো আমি একবারের জন্য ভুলবো না, তোমার কাছে আমি ঋণী, সারা জীবন আমি ঋণী হয়ে থাকলাম, কিন্তু তোমার কাছে আমি একটা আবদার করতে এসেছি। বললাম হ্যাঁ বলো। আমার রীতিমতো হাত পা কাঁপছিল, কিন্তু আমি তাও কথা বলছিলাম। আমি বললাম হ্যাঁ বলো। তখন সে বলছে দীপ তোমার কাছে পাঁঠার মাংস খেতে চেয়েছে। আমি বললাম হ্যাঁ। আমি বললাম তুমি রোববার অবধি অপেক্ষা করো না, তুমি না কালকে ওকে খাইয়ে দাও, ও আর বেশি দিন বাঁচবে না গো, ওকে আমি নিয়ে যাব। আমি বললাম যে এইসব তুমি কি কথা বলছো দিদি? তখন বলছে হ্যাঁ, ও আর বেশি দিন থাকবে না, ওর হাতে বেশি দিন নেই, তুমি কালকে ওকে পাঁঠার মাংস করে খাইয়ে দাও গো। এই কথা বলার পরে সে আবার বলল যে আমি তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, তোমরা আমার ছেলের জন্য যা যা করছো কোনো দিন তা ভুলবার নয়। এই বলে সে বলল যে আমি আসলাম। বলার পরেই আমাদের বাথরুমের যে জানলা সেটা ধড়াম করে একটা আওয়াজ হয়, মানে বিভৎস একটা আওয়াজ হয়, এবং তারপরেই যখন আমি লাইট জ্বালালাম দেখলাম সেখানে কেউ নেই। আমি রীতিমতো দীপের কাছে গেলাম এবং তাকে জড়ি ধরে কাঁদতে শুরু করলাম। দীপ বলছে মাসি কি হয়েছে, কি হয়েছে, কাঁদছো কেন? আমি তাকে বললাম যে কিছু নয়, আমি তোকে কালকেই পাঁঠার মাংস খাওয়াবো। দীপ অনেক খুশি হলো এবং রাতেরবেলা যখন হাজবেন্ড এলো
আমি তাকে সমস্ত ঘটনা বললাম এবং তার শোনার পরে আমার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে, আমি কালকেই পাঁঠার মাংস নিয়ে আসবো, তুমি ওকে রান্না করে খাইও। এই এতদিন ধরে প্রায় 1 থেকে 1.5 মাস ধরে প্রত্যেকটা দিন ওই দীপের বাবা প্রত্যেকের কাছে সাহায্য চেয়েছে যে কিছুভাবে তাকে সাহায্য করার জন্য। সে প্রত্যেককে তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ঘটনা, হ্যাঁ, সে বলে প্রত্যেক দিন রাতেবেলা হয় সে তার স্বপ্নে, আর না হলে ঘরের এক কোনায়, না হলে বাথরুমে, না হলে অন্ধকার কোনো জায়গায় সে তার প্রথম পক্ষের স্ত্রীকে দেখতে পাচ্ছে এবং তার সেই ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছে এবং সে দেখছে যে তার যে নতুন বউ তার উপর অত্যাচার যে করছে, মানে নতুন বউ যে তার উপর যেরকমভাবে অত্যাচার করছে সে সেটাকে আর মেনে নিতে পারছে না। হ্যাঁ, এই জিনিসগুলো যাতে বন্ধ হয় সেই জন্য সে প্রত্যেক দিন বিভিন্ন লোকের কাছে বিভিন্নভাবে সাহায্য চাইছে, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য রাজি নয়। ঠিক আছে, তারা সবাই বলছে যে এটা তোমার কর্মের ফল, এটা তোমাকে ভোগ করতেই হবে, কিছু করার নেই। একদিনকে কি পরের দিনকে বৃহস্পতিবারকে আমি দীপকে মাংস করে খাওয়ালাম। ঠিক আছে, সে খুব তৃপ্তি করে খেলো। তারপরে শনিবার দিনকে আমি দেখলাম সকালবেলায় আমি দীপকে ডাকতে গেলাম। ঠিক আছে, দীপ অনেক অনেক বেলা অবধি ঘুমাচ্ছিল। আমি ওকে বললাম যে দীপ উঠে পড় বাবা, অনেক বেলা হয়েছে, 10টা বাজে, উঠে পড়। দেখলাম ওর শরীরে কোনো সার সংক্ষেপ নেই। ঠিক আছে, আমি অনেকভাবে ডাকার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারছি না ওর শরীরে নরমচরণ নেই কিছু। আমি সঙ্গে সঙ্গে তার নাকের সামনে হাত দিলাম এবং যখন তার পালস চেক করলাম দেখলাম তার গা হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছে এবং তার শরীর দিয়ে কোনো নিঃশ্বাস পড়ছে না। আমি আমার হাজবেন্ডকে সঙ্গে সঙ্গে ডাকলাম এবং সেও দেখে বলল যে সে নাকি মারা গেছে। ফ্ল্যাটের সমস্ত লোকজন এলো তাকে দেখার জন্য, কিন্তু তার বাবা, নিজের বাবা, একবারের জন্য তার ছেলেকে দেখতে এলো না। অনেকে তাকে বলেছে যে একবার লাস্টবারের জন্য তোমার ছেলেকে একবার দেখে এসো। তখন তার বাবা বলছে, শঙ্কর বলছে যে ও মারা গেছে, ভালোই হয়েছে, ও থাকার থেকে না থাকা ভালো। ওরা কুলাঙ্গার জন্মেছিল আমার জীবনে, ওর জন্যই যত ঝামেলা, মরেছে, ভালো হয়েছে। এরপরে তার মামাকে ডাকা হয়, যে তার দিদি সৎকার করেছিল সেই এলো মামা এবং সেই দীপকে সৎকার করে। ঠিক আছে, এই ঘটনার পরে দুদিন পরেকে আমি স্বপ্নে দেখছি যে সুনিতাদি আমার স্বপ্নে এসে বলছে যে সুনিতা, আমি আমার ছেলেকে নিয়ে গেলাম গো, ও খুব কষ্ট পাচ্ছিল, আর আমি জানি তোমরা ওকে খুব ভালোভাবেই রেখেছিলে, কোনো খামতি ওর জীবনে ছিল না, কিন্তু কি বলতো, তোমাদেরও তো আগামী দিনে সন্তান হবে এবং তোমরা কেনই বা একটা অন্যের বাচ্চাকে এতদিন ধরে মানুষ করবে? ও যদি সুস্থ স্বাভাবিক হতো একটা আলাদা বিষয়, কিন্তু ওর মধ্যে তো সেই জিনিসটা ছিল না। ও খুবই কষ্ট পেত, আরও সবসময় বলতো যে মা, তুমি একা গেলে আমাকেও নিয়ে যেতে পারতে। এই কষ্ট আমি ওকে দেখতে পারছিলাম না, আমি সেই জন্য ওকে নিয়ে গেলাম গো। তোমরা প্লিজ কিছু মনে করো না এবং তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং তোমার আগামী দিন অনেক ভালো কাটুক এবং অনেক অনেক ভালোভাবে তোমরা থাকো, এই কামনা করি বলে আমি যখন ধরপড় করে উঠে বসলাম দেখলাম আমি স্বপ্ন দেখছি এবং আশেপাশে কোথাও কিছু নেই। ঠিক আছে, এই ঘটনার পর থেকে, ঠিক আছে, 2 সপ্তাহ পরে একদিনকে রবিবারকে আমি দেখছি, মানে আমার হাজবেন্ড দেখে যে একটা ছেলে এসে ওই শঙ্করদের দীপের যে ফ্ল্যাট, শঙ্করের নাম ধরে, দীপের বাবার নাম ধরে অনেকবার করে ডাকছে। আমার হাজবেন্ড জিজ্ঞেস করে যে কি হয়েছে, কে তুমি? তখন সে বলছে আমি শঙ্করদার দোকানে কাজ করি, অনেকক্ষণ ধরে ডাকছে কিন্তু সার শব্দ দিচ্ছে না। আমার হাজবেন্ড বলে ফোন করো,
তখন সে বলছে ফোন করেছি, কিন্তু ফোনও তুলছে না। প্রায় 30-45 মিনিট ধরে সে ডেকেছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই এবং ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এবং সিঁড়ি দিয়ে যারা ওঠানামা করেছে আর কি, তারাও যখন ওই শঙ্করকে ডাকছে, কোনো সাড়া শব্দ নেই। ঠিক আছে, এরপরে কি হয়, যখন তার দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঢোকা হয়, আমরা সবাই ওখানে প্রায় 7-8 জন মতো সেখানে উপস্থিত ছিলাম। এবং তারা আমরা সবাই মিলে যে জিনিসটা দেখলাম, যে দৃশ্যটা সেখানে দেখলাম, সেটা দেখার জন্য আমরা কেউই সেখানে প্রস্তুত ছিলাম না। আমরা দেখছি বাড়িতে দরজাটা ভাঙার পরেই যে ডাইনিং রুম, সে ডাইনিং রুমে শঙ্কর এবং তার যে সৎ ছেলে, তার দেহ, নিথর দেহ পড়ে রয়েছে। হ্যাঁ, মেঝেতে। তার দুজনেরই মাথা থ্যাতলানো একবারে, তার মাথার যে রক্ত দিয়ে পুরো ডাইনিং রুমের মেঝে ভরে গেছে। এবং তার যে দ্বিতীয় পক্ষের বউ, সে কিন্তু ওই সিলিংয়ে পাখায় ঝুলছে। আমরা রীতিমতো সবাই অবাক হয়ে যায়, মানে এরকম একটা দৃশ্য আমরা কেউই বুঝতে পারিনি যে দেখতে পারবো দরজা খুললেই। ঠিক আছে, সঙ্গে সঙ্গে পুলিশ ডাকা হয়। পুলিশ 3টে বডি নিয়ে যায় এবং যেহেতু তাদের কৃতকার্য করার জন্য এবং সৎকার করার জন্য কেউ ছিল না, সেই জন্য তাদের 3 জনকে কিন্তু একটা জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়, মানে পুরো বডি পুড়িয়ে দেওয়া হয় আর কি, এবং পুরো ফ্ল্যাটটাকে সিল করে দেওয়া হয়। কিন্তু ওই দিনের পর থেকে ওই বাড়িতে, ওই ফ্ল্যাটের মধ্যে থেকে প্রত্যেক দিন রাতের বেলায় চিৎকার চেঁচামেচি, বাসন পড়ার শব্দ এবং অসভ্য ভাষায় গালিগালাজ, মানে যেগুলো আগে হতো ঠিক সেই জিনিসগুলো হতো আর কি। তাদের বাড়িতে কেউ নেই, তারপরেও সেই বাড়ির ভেতর থেকে এই সব জিনিসপত্রের আওয়াজ আমরা সবাই শুনতে পেতাম। ঠিক আছে, প্রত্যেকে ভয় পেত। হ্যাঁ, এবং কিন্তু কিছু করার নেই। আমরা সবাই মিলে ওই বাড়ির সামনে, ফ্ল্যাট তো খোলা সম্ভব নয়, কিন্তু বাড়ির সামনে পুজো দিয়েছি। কোনোভাবে কিছু সম্ভব নয়। আমি বুঝতেই পেরেছিলাম এটা কার কাজ। হ্যাঁ, সুনিতাদি হয়তো তাদের এইসব সমস্ত কিছু করেছে, কারণ সুনিতাদি তার হাজবেন্ডকে বলেই ছিল যে তাদেরকে সে তিল করে শেষ করে দেবে। সেটাই হয়তো করেছিল, কারণ একদম শেষের দিকে তার বাবার, মানে দীপের বাবার কিন্তু ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, ওই যে ছেলেটা এসেছিল, সে তার বকেয়া যে টাকা, সেটা যে পাবে, সে টাকা নেওয়ার জন্যই এসেছিল। এবার এসে দেখছে তার এরকম ঘটনা। ঠিক আছে, তো ঘটনাটা এটাই যে একটা মা, সে তার ছেলের কষ্ট সহ্য করতে না পেরে ছেলেকে তো নিয়েই গেল, এবং একটা তার ছেলেকে যে কষ্ট দিয়েছে তার হাজবেন্ড এবং তার হাজবেন্ডের নতুন পক্ষের ওয়াইফ এবং ছেলে, তাদেরকে শেষ করে দিয়ে গেল। ঠিক আছে, তো এটাই ছিল ঘটনা। এবার ওই দিনের পর থেকে যেহেতু ওই ফ্ল্যাটটা থেকে এমন সব জিনিসপত্র হতো এবং সেগুলো আমাদের একবারেই ভালো লাগতো না আর কি, আমাদের সহ্য করতে পারতাম না। তো আমরা চলে গেছিলাম ওই বাড়ি ছেড়ে। আমরা 2-3 মাসের মধ্যে ওই বাড়ি ছেড়ে আমরা অন্য জায়গায় চলে গেছিলাম। তারপর আর সেখানে কি হয়েছে না হয়েছে আমরা কিচ্ছু জানি না। তো এটা ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এবং বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।